আজ ৩রা মার্চ, ঐতিহাসিক মার্চ মাসের তৃতীয় দিন। ২০২৪ সালের এই দিনে সারা দেশ ছিল থমথমে। সাঙ্কারপোলে ২ পুলিশকে টাঙিয়ে রাখা হয়েছিল পা উপরের দিকে দিয়ে। আজকেই সেই ঐতিহাসিক দিন। খুব ইচ্ছা ছিল আজকে সাঙ্কারপোলে একটি লাইভ ভিডিও করব, কিন্তু বেড়াতে দেশে আসার কারণে, বেড়ানোর জন্য গ্রামে এসেছি, যে কারণে সেই রকমই একটি ঐতিহাসিক জায়গায় এসেছি। দিস ইজ নবীন কিশোর হাই স্কুল, দালাল বাজার। এখানেও ঢাকার মতো আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমি নিজেও গুলি খেয়েছি মিরপুরে। সম্ভবত মৃত্যু থেকে ঈশ্বর আমাকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছিলেন, যে কারণে আমি বেঁচে গিয়েছি। সোজাসুজি আমাকে গুলি করেছিল খুব কাছ থেকে। কোনোভাবে আশ্চর্যজনকভাবে তার হাতের গুলিটি ঘুরে যাওয়ার কারণে আমার পেট থেকে ছেঁচলে যায়, কিছু চামড়া তুলে নিয়ে গুলিটি চলে গিয়েছে। সেইভাবে আমি বেঁচে গিয়েছি। আজকে সেই দিন ৩রা আগস্ট। এই দিনেই ওয়াকারুজ্জামান বৈঠক করেছিলেন মিরপুর ১২-তে। ছাত্রদের উপরে গুলি করবেন নাকি করবেন না, কি ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছেন? কয়েকজন মিলে বসে সিদ্ধান্ত নিছে, আমরা কি গুলি করব, আমরা কি ছোট ছোট ছাত্রদেরকে আমরা কি মারবো নাকি মারবো না। কি ভয়ঙ্কর, কি পাষণ্ড চিন্তা। এই ওয়াকার আসলে সে আমাদের সেনাপ্রধান না, সারা বাস্টার্ড, শুয়োরের বাচ্চা, একটা বেয়াদব, যৌথ বীর্যের জন্ম নেওয়া একটা উর্দি পরার শয়তান, যার আনুগত্য এই বাংলাদেশের প্রতি নেই। যারা এইভাবে কঠিন সিদ্ধান্ত নিতে পারে যে ছাত্রদের উপরে গুলি করব বা করব না, এটা তো তোমার বিবেক সাড়া দিলে তুমি প্রতি মুহূর্তে এই ব্যাপারে স্ট্রং থাকবা। নো শুট টু স্টুডেন্ট, এই চিন্তার উপরে তোমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। কিন্তু দেখেন, এই হারামখোরের বাচ্চাই বলবো আমি, আমার ট্যাক্সের টাকায় তার বেতন হয়, তার বউয়ের শাড়ি হয়, তার বাচ্চার পড়াশোনা হয়, তার গাড়ি হয়, তার এসি রুমের আবহাওয়া আরামদায়ক হয় আমার টাকায়। আর সে ভাবছে আমাকে গুলি করবে, সে সিদ্ধান্ত নিতে বসেছে। এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় হতে পারে না। সুতরাং সে আমাদের সেনাপ্রধান না, সে খুনি, শেখ হাসিনার সেনাপ্রধান, তার নিয়োগকারী একজন খুনি। সেই ঐতিহাসিক ৩রা মার্চ, ইতিহাস থেকে অনেক দূরে নবীন কিশোর স্কুলে দাঁড়িয়ে আমি আসলে সেই লাইভটি করছি, স্মৃতিচারণ করছি। তবে আমি গুলি কিন্তু ৩রা মার্চ খাইনি, গুলি খেয়েছি বিজয়ের দিনে, ৫ আগস্ট। ৩রা আগস্ট না, বিজয় মিছিলে যখন আমরা গিয়েছিলাম তখনই আমি সেখানে আহত হই এবং হাসপাতাল থেকে আমি পালিয়ে এসেছি। কারণ তখন হাসপাতাল থেকেও ধরে নিয়ে যাচ্ছে, সিট থেকে ধরে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে নানানভাবে পয়জনাইজড করে মেরে ফেলছে, এরকম ঘটনা ঘটেছে। তবে ২ জনের সহযোগিতায় আমি সেখান থেকে সরে আসতে সামর্থ্য হয়েছি। আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই কারণে এখানে দাঁড়িয়ে আছি। এ কারণে আগেও মিথ্যা কথা বলতাম না, সিদ্ধান্ত নিয়েছি সামনেও মিথ্যা কথা বলবো না। কার জন্য মিথ্যা কথা বলবো? কারণ সব কিছুর জন্য আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আপনি প্রতিটি সত্য কাজ করেন, সৎ কাজ করেন, অসৎ কাজ করেন, প্রত্যেকটি কাজ আল্লাহ দেখে। আর আমি এত বড় হতে চাই না, ওয়াকারের মতো অসৎ, মিথ্যাবাদী, অসভ্য, ক্ষমতাবান হওয়ার কোনো দরকার নাই। গরিব থাকবো কিন্তু সৎ থাকবো, সেটাই আমার জীবনের ইচ্ছা। এবং আমি সবার কাছে, আমার পাঠক যারা, বিশেষত কয়েকজন অস্ট্রেলিয়া থেকে ফোন করে আমাকে উৎসাহ দিয়েছেন, ব্রিটেন থেকে ফোন করে অনেকেই উৎসাহ দিয়েছেন, আমি তাদেরকে বলছি জানা শর্তে আমি কাউকে কখনোই মিথ্যা সংবাদ দেব না। সেই অভিপ্রায় থেকে আসলে এটা আমার বাসা থেকে খুব কাছে না, বাগবাড়ি থেকে বাসা, সেখান থেকে এসেছি এখানে, একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান। একসময় আমার ইচ্ছা ছিল যে এই স্কুলে আমি পড়ার সুযোগ হয়নি, অন্য জায়গায় চান্স পেয়ে গিয়েছি, এ কারণে আর এখানে ভর্তি হওয়ার বা পড়ার সুযোগ হয়ে ওঠেনি, আর দেশেই থাকার সুযোগ হয়নি, বাইরেই পড়াশোনা করতে হয়েছে। সেই দিক থেকেই আজকের এই দিনটি সন্ধিক্ষণের একটি দিন, যুগ সন্ধিক্ষণের। তবে হ্যাঁ, আপনাদের যদি মনে থেকে থাকে ৩রা আগস্টের দিনটি ছিল আপনাদের মনে হয় যেন স্বাভাবিক, হাসিনা টিকে গিয়েছে, আর কিছু হচ্ছে না, ছাত্রদের জানি কি হয়, হয়তোবা মেরে ফেলবে জায়গায় জায়গায় গিয়ে, অথবা শুট করবে এবং স্কুলে গিয়ে ওসব স্টুডেন্টদেরকে বের করে দিবে যেসব স্টুডেন্ট স্লোগান দিয়েছে, মিছিল করেছে, অথবা ছাত্রদের নির্দেশ অমান্য করে বাইরে গিয়েছে। তাদের পরিণতি কী হবে আমরা তাই ভাবতেছিলাম, কিন্তু ঈশ্বর তার পরিণতি ঠিক করে রেখেছে। আমরা চেয়েছিলাম হাসিনা পদত্যাগ করুক,
আল্লাহ চেয়েছে হাসিনা পালিয়ে যান, এই কারণে সে পালিয়ে গিয়েছে। এই দেশে তার হয়। তবে কি আপনি কি মনে করেন তার মৃত্যু, তার লাশ কি এই দেশে দাফন হবে? হবে না। সেই আপনার ফিলিপাইনের একজন স্বৈরশাসক ছিল, ঠিক শেখ হাসিনার মতো, ইমেলদা মার্কোস। সেও ঠিক এভাবে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাবার পর আপনারা অবাক হবেন, তার বাড়িতে 3700 পেয়ার জুতা পাওয়া গিয়েছে। 3000 পেয়ার জুতা পাওয়া গিয়েছে। হ্যাঁ, এটা বিস্ময়কর না? একজন মহিলা যার বাড়িতে 3000 জোড়া জুতা পাওয়া গিয়েছে, ইমেলদা মার্কোস তার স্ত্রীর। তাহলে এই জুতা রাখার জন্য তার কত বড় একটি হলরুম ছিল শুধু জুতা রাখার জন্য। ঠিক একইভাবে বাংলাদেশের এক শেখ হাসিনার লাঠিয়াল বেনজির, যে পুলিশের প্রধান ছিল, তার ঘরে 1850টি শার্ট পাওয়া গিয়েছে, 3100টি শাড়ি পাওয়া গিয়েছে। একটা মানুষ, একটা মহিলা পরে, বুঝতে পারেন? তারপর গেঞ্জি পাওয়া গেছে 981টি। এই হলো বাংলাদেশের অবস্থা। এই টাকা কার টাকা ভাই? আমার, আপনার, কৃষকের, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকা। আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা। টাকা কোথায় যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, কে খাচ্ছে, কোনো হিসাব নিকাশ নাই। তো এরা এক একটা ভণ্ড। এরা আমাদের কাছে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের নামে চাঁদাবাজি করেছে। মুক্তিযুদ্ধের কথা যে বলে সেই ভুয়া আমি দেখছি। এই যে দেখেন, বাংলাদেশের 1 নম্বর সন্ত্রাস শামীম ওসমান মুক্তিযুদ্ধের কথা বলে না? বলে। জয়নাল হাজারী মুক্তিযুদ্ধের কথা বলে না? বলে। লক্ষ্মীপুরের তাহের মুক্তিযুদ্ধের কথা বলে না? মুক্তিযুদ্ধের কথা বলে। রায়পুরের দুলাল চেয়ারম্যান মুক্তিযুদ্ধের কথা বলে। সব ভণ্ড, সব বাটপার, দখলদার। আপনার যেই দেখবেন মুক্তিযুদ্ধের কথা বলে, ফাইনালি একটু খোঁজখবর নিলে দেখবেন যে বাটপার, ক্রিমিনাল, বখাটে। অ্যাকচুয়ালি ইফ ইউ আইডেন্টিফাই ইট ক্লিয়ারলি অ্যান্ড জাস্টিফিকেশনালি, আপনি দেখবেন আওয়ামী লীগ সরকারটা আসলে একটা বখাটে সরকার। এটা একটা বখাটে পার্টি। সে ছিল একটা বখাটে প্রাইম মিনিস্টার, দ্য লিডারেস অফ বখাটে। সে বখাটেদের নেত্রী। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করেছে, 100 মেয়ের শ্লীলতাহানি করেছে, ইজ্জতহানি করেছে। সে কে? শেখ হাসিনার আদরের মানিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র। 100টা মেয়ের শ্লীলতাহানি করে মিষ্টি খাওয়াইছে সবাইকে। এদের চরিত্র হয়েছে এটা। এটা আবার এরাই মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু। সো যারাই মুক্তিযুদ্ধের কথা বলবে তারাই বখাটে, ভণ্ড। তাদেরকে আইডেন্টিফাই করে রাখতে হবে। এই ভিডিওটি সবাই হয়তো বা দেখার কথা না, তারপরে এতটুকু করলাম। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইমোশনাল ভিডিও এটা একটা। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।